সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রিটকারের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রাষ্ট্রপতির এই আদেশ ও অধ্যাদেশকে সংবিধান বিরোধী দাবি করলেও জামাত নেতা ও সিনিয়র আইনজীবী শিশির মনির একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন কেন বাতিল হবে না? অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, গণভোটের রায় নস্যাৎ করতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় চ্যালেঞ্জে জুলাই সনদ। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সিব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, বিএনপি দলীয় সংসদ সদস্য। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। প্রতিশোধ নিতে মরিয়া ইরান, সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরানে আক্রান্ত প্রেসিডেন্টের ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়, লেবাননে ভূমি দখল ইসরায়েলের। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা, দেশে পর্যাপ্ত মজুদ থাকে, আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। বগুড়া নয়, কড়াইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন, ঢাকায় 2 সিটি পরিচালনায় বরাদ্দ চান প্রশাসকরা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। সংবিধানের সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়েও রুল পাল্টাপাল্টি অভিযোগ। এবং বাবার সঙ্গে বিরোধের জেরে শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টা, গলা কাটার পর মৃত ভেবে ফেলে যায় পার্কে, 2 দিন পর হাসপাতালে মৃত্যু। চট্টগ্রামের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার। সিব্বির ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে শিশির মনির যে প্রশ্নটা তুলেছেন, যে এই রিটের পিছনে সরকারের একটা ইন্ধন থাকতে পারে, এবং এই যে যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে নির্বাচন কেন, মানে ওনার এই সন্দেহটা কেন যে সরকারের পেছনে থাকতে পারে? দেখেন, রিটকারীর সাথে তো সরকারের কোনো সম্পর্ক নেই। জি, ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। তো বিষয়টা খুবই সেন্সিটিভ, যে যারা রিট করেছেন এই আইনজীবীদেরকে তো আমরা চিনি, ওনারা কারা, ওনারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে কানেক্টেড। এটা মোটামুটি বোঝাই যায় যে কারা করছে, কেন করছে। সরকারের পক্ষ থেকে সরাসরি ইন্ধনে করা হচ্ছে, প্ল্যান করে করা হচ্ছে, অথবা অতি উৎসাহী হয়ে কেউ করতে পারেন। তো প্রশ্নটা সেখানে না কে করছেন, এটা চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা এখন এসে আমরা সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছি। একটা গণভোট হয়ে আসার পরে, নির্বাচন হয়ে আসার পরে কিসের দোহাই দিয়ে বিপক্ষে দাঁড়াচ্ছে একটু যদি বলেন। যারা রিট করছেন তারা। তো যাদেরকে অভিযোগ করা হচ্ছে যে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে জড়িত আছেন কেউ কেউ। তো এখন এসে আমরা যে সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছি বা গণভোটের জনগণের রায় আসার পরেও এই সংবিধানের দোহাই দিয়ে আমরা এটার বিপক্ষে দাঁড়াচ্ছি। তো এখানে দেখেন, ঘটনাটা হচ্ছে কি, সংবিধানের দোহাই দিয়ে আমরা যদি সংবিধান অনুযায়ী যদি চলতে চাই, তাহলে সংবিধান অনুযায়ী তো আমাদের আগামী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। 2024 সালে তো সংবিধান অনুযায়ী একটা নির্বাচন হয়েছে, কিন্তু এই মাঝখানে তো একজন পালিয়ে গেছে। তো সেই ভ্যাকুয়ামটা আপনি কিভাবে করবেন? এখানেই প্রশ্নটা। তার মানে হচ্ছে যে সংবিধান অনুযায়ী যে নির্বাচন হয়েছে 24 সালে, সংবিধান অনুযায়ী যদি আমাদের চলতেই হয়, তাহলে তো হাসিনাকে আমাদের পতন ঘটানোটা ঠিক হয় নাই। এটা সংবিধান বহির্ভূত কাজ হয়েছে। 2029 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার ছিল। হাসিনা যেদিন পদত্যাগ করবে বা যেদিন তার টার্ম শেষ হবে, টেনিউর শেষ হবে, তারপর একটা নির্বাচন করে নতুন রেজিম চেঞ্জ হবে। কিন্তু আমরা মাঝখানে রেজিমটা চেঞ্জ করলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এটা সংবিধান মেনে হয়নি। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু আমাদের এক্সিস্টিং সংবিধান মেনে হয়নি, বা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হয়। সে জায়গায় সংবিধান মেনে হয়নি, আবার সংবিধান মেনে হয়েছে, কারণ সুপ্রিম কোর্টে একটা রাষ্ট্রপতি রেফারেন্স দিয়েছে। রাইট।
কিন্তু এই যে আমাদের যেটা হয় যে সংবিধান আমরা সংসদ ভেঙে দেওয়ার পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হয়। এর আগে যেমন হয়েছে, যেমন 2007-8-এর যে গভর্নমেন্ট ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল, তাদের কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সেটা তারা মেনটেন করার জন্য 10-12 দিন আগে একটা ইমার্জেন্সি ইয়ে করে দিল। ইমার্জেন্সি দিয়ে 2 বছর তারা থাকলো, তারপরে ইমার্জেন্সি উইথড্র করে 3 মাসের মধ্যে তারা ইলেকশন দিল, কারণ ইমার্জেন্সির টাইমটা আর আমাদের সাধারণ যে রাইটসগুলো থাকে সেগুলোকে ভয়েড ধরা হয়। তো এই যে সংবিধান মেনে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট হয় না। যদি আমি ধরি যে সংবিধানকে মেনে আমার করতে হবে, তাহলে হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হলো, তারপরে নির্বাচন হলো, তাহলে এভরিথিংই তো সংবিধান মেনে হয়নি। আপনি যদি মানতে না চান যে সংবিধান মেনে হয়নি দেখে এটা আমি মানবো না, তাহলে তো সবই চলে যেতে হয়। কিন্তু এর বাইরে দেখেন, সংবিধান কার জন্য? সংবিধান তো জনগণের জন্য। এবং পিপলস উইল, এখানে এই যে গভর্নমেন্টটা কীভাবে টিকে ছিল, এই গভর্নমেন্টটা আসছে পিপলস উইলের ভিত্তিতে, জনগণের যে সার্বভৌমত্ব তার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে, যেমন 1991-এও শাহাবুদ্দিন সাহেবের সরকার যখন গঠন হলো, তখন কিন্তু এটা সংবিধানের মধ্যে ছিল না, পরে ইনক্লুড করেছে। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা এটা করেছি। তো এবারের এই সিচুয়েশনটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। আমাদের সংবিধানে তো লেখা ছিল না কেউ যদি পালিয়ে যায় তখন কি করতে হবে। তার মানে তখন একটা কনসেনসাস তৈরি হলো, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা সরকার করলাম। আমি আপনাকে যদি বলি যে এই যাকে দিয়ে আপনারা সন্দেহ করছেন, বিএনপি, যারা 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, তারা তো ওই যে স্পিকার, ডেপুটি স্পিকারের বিষয় একটা, তারা তো সেই জুলাই সনদের বিষয়টা জামাতকে দিয়েছে। তো তারা কিভাবে, আপনি তাদেরকে এই যে এটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা যখন নির্বাচনের আগে কথা আসছিল যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হলো যে আমাদেরকে সংস্কার বিরোধী বলে অভিহিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা তো সংস্কারের পক্ষে। বিএনপি তো সংস্কারের পক্ষে, বিএনপি 31 দফা দিয়েছে, তো হাসিনা সরকার থাকতেই, তার মানে বিএনপিও তো সংস্কার চায়। কারণ গত 15 বছরে বিএনপি যেমন তো একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, এবং আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, আমাদের নির্বাচন হচ্ছে না, সবগুলো ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে, এটার কারণে তো সবাই আমরা যে এক ধরনের সংস্কার হতে হবে, আদারওয়াইজ তো এই সিস্টেমের মধ্যে আমরা আটকে যাব, এই ফেসিবাদের মধ্যে। তো সংস্কারের পক্ষে তো বিএনপিও ছিল। তো পরবর্তীতে বিএনপি কিন্তু বলছিল যে আমাদেরকে কেন সংস্কারের বিপক্ষে বলা হচ্ছে, আমরা সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে। এবং বিএনপি শুরুর দিকে কেউ না ভোটের পক্ষে প্রচারণা চালালেও শেষ দিকে এসে কিন্তু তারেক রহমান নিজেও ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, যদিও ভিতরে ভিতরে কোনো নেতারা না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, যেটা আমরা রিফ্লেকশনে দেখেছি, কিছু না ভোট এসেছে। তাহলে যদি আপনারা সংস্কারের পক্ষেই থাকেন, তাহলে এখন তো তখন বলা হয়েছিল যে আমাদেরকে সংস্কারের বিপক্ষে বলে বা সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। তো সংস্কারের বিপক্ষে বলে নির্বাচন পেছানো হলো না, নির্বাচন সময় মতো হলো। এখন আপনারা ক্ষমতায় আসলেন এবং জনগণ 2/3 মেজরিটি দিয়ে আপনাদেরকে ক্ষমতায় পাঠালো। অ্যাট দ্য সেম টাইম জনগণ কিন্তু গণভোটের পক্ষে 68%, 70% ভোট দিয়ে জনগণ এই রায়ও দিয়েছে যে আমরা বিএনপিকে ক্ষমতায়ও দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমরা গণভোটের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছি। তাহলে আমরা এখন আমাদের দায়িত্ব, কারণ দায়িত্ব হচ্ছে জনগণের ভোটকে, জনরায়কে সমর্থন জানিয়ে আমাদের সেই সংস্কারের পথে যাওয়া। তো বিএনপি যদি মনে করে যে আমরা 2/3 মেজরিটি পেয়েছি, মানে হচ্ছে এখন আমরা যা বলবো তাই হবে, তাহলে তো সেটা আবার আমরা সেই ফেসিবাদী স্টাইলে চলে গেলাম, যে শেখ হাসিনা যেটা করেছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন বাতিল করে দিয়ে। আমি মনে করি আমাদের তো সংস্কারের পক্ষে জনগণ রায় দিয়েছে। সো এখন যদি সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক ঐক্যমত্যের জায়গাটাকে, যেটাতে আমরা এই যে জুলাই সনদ নিয়ে একটা ঐক্যমত্য তো হয়েছে, তার মানে হচ্ছে বিএনপিও সেখানে একমত হয়েছে, তাহলে এখন আবার কেন আদালতের দোহাই দিয়ে এটাকে নিয়ে একটা তালবাহানা শুরু করা? সংসদ সদস্য যদি পার্লামেন্টে এই বিষয় নিয়ে কথা বলবে, তার কাছে যাই। লিঙ্কন ভাই, সেটা হচ্ছে যে এই যে হাইকোর্টের যে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের বৈধতার চ্যালেঞ্জ হলো এবং একটা রুল হয়েছে, বিএনপির এই জায়গার দলের এবং সরকারের অবস্থান কি? আপনাদের কি অবস্থান সংসদের? জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আচ্ছা, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি আপনার এই কথায়, এখানে একটা কথায় আসলে অনেক বড় সমাধান চলে আসবে। আমরা কি সংবিধান মেনে চলবো নাকি না, এটা একটা কথা। ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে সংবিধান মেনে ফ্যাসিস্টের পতন হয়নি। আচ্ছা, এই পর্যন্ত আমরা থেকে এরপর যদি সামনে যাই, আমরা বলবো সংবিধান মেনে ফ্যাসিস্টের পতন না হলেও ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে সংবিধান মেনেই কিন্তু সবকিছু হয়েছে, পরের সবকিছু হয়েছে। তাহলে সংবিধান মেনে যদি বাকি সব কিছু হয়, তাহলে এখন কি আবার আমরা সংবিধান না মেনে আগাবো কিনা, এই প্রশ্নের উত্তর দিলে আসলে আমাদের মনে হয় যে আমরা এটা সমাধানটা হয়ে যাবে। আমরা সংবিধান মেনেই আগাবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হলো যে হানার বিষয়টা আসছে এখানে। হানার বিষয়ে
দেখুন, প্রথম অবস্থায় উনি বলেছেন যে প্রথমে অবস্থানটা না ছিল, পরবর্তীতে জনাব তারেক রহমান আমাদেরকে ডিরেকশন দিয়েছেন। আসলে প্রথমে আমি নিজেও যদি বলি, নাটা আসলে কেন প্রথমে ছিল, এটা একটা বড় প্রথম ছিল যে দুটো আলাদা ভোট করার কথা, যে আগে আপনার কি বলে গণভোট, তারপর হলো, যেটা একটা বাহুল্য, এত ব্যয় করে আসলে এটার কোনো প্রয়োজন নেই, একই দিনে হওয়া সম্ভব। দ্বিতীয় বিষয় হলো, আপনি যখন একটা ক্লোজ এন্ডেড আনসার চাইবেন, হ্যাঁ অথবা না, তখন কোয়েশ্চেন আসলে একটা হতে হয়। কারণ আমার তো একাধিক উত্তর থাকতে পারে, আমার দুটো হ্যাঁ দুটো না থাকতে পারে, তাহলে আমি তখন কি করব? ওই অপশনটাও তো ছিল না। এরকম কিছু বিষয় ছিল যেটা সমাধান আসলে আসেনি। আরও একটা বিষয় ছিল যে শাসনতন্ত্রের মূলনীতির মধ্যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একটা প্রচণ্ড বৈরী পরিবেশে এটা সংবিধানের মানে একটা পার্ট হিসেবে এনেছিলেন, এইটা আসলে ইনভ্যালিড হয়ে যাচ্ছে কিনা, এরকম বেশ কিছু বিষয় এসেছিল। যাই হোক, তারপর শেষ পর্যন্ত আমরা মানে এই কি বলে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা হায়ের পক্ষে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ হা জয়যুক্ত হয়েছে। এখন বিষয় হলো সংস্কার বিএনপি চায় কি চায় না, এটা আসলে বলাই বাহুল্য। কারণ যে সময় আমরা ফেরারি, আমাদের উপর জুলুম নির্যাতন, ভাই বলেছেন যে আমরা যুগপৎ আন্দোলন করেছি, দীর্ঘদিন আমরা যুগপৎ আন্দোলন করেছি। তো আমিও সেটে আসার আগেও আমরা বসে আমাদের পিছনের আলাপগুলো করছিলাম। তো যুগপৎ আন্দোলন আমরা করেছি, কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে একমাত্র বিএনপি সর্বপ্রথম রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার অনেকখানি প্রায় আমি বলবো প্রায় ম্যাক্সিমাম প্রতিফলন কিন্তু এই যে 47টা পরিবর্তনের ব্যাপারে কথা এসেছে এবং আরও যেগুলো মতামত এসেছে, এগুলোতে কিন্তু প্রতিফলন ঘটেছে। তো আপনি যেটা বললেন যে আসলে বিএনপি কোন অবস্থানে আছে, যেহেতু আমাদের ফ্যাসিস্টের পতনটা সংবিধান মেনে হয়নি, কিন্তু এরপর থেকে যা হয়েছে সংবিধান মেনে হয়েছে। আপনি রাষ্ট্রপতির মাধ্যমে শপথ দেওয়া, আপনি যদি পেছনে ফিরে যান, এগুলো তো রেকর্ডেড, তাই না? মানে ওগুলো কথায় আমরা বিতর্কে না যাই। তো এই জিনিসগুলো সবই যেহেতু সংবিধান মেনে হয়েছে, তো আমরা যদি সংবিধান মানতে চাই তাহলে মেনে, যেটা শপথ নেওয়ার জিনিসটা সংবিধানের ভেতরে নাই, ওটা সংবিধানে আমরা ইনক্লুড করে করব। সংসদ তো এখনো বসে নাই ভাই। আপনি দেখুন যে আজকে কোর্টের রিটকারীর আইনজীবী কিন্তু এই জুলাই সনদকে সংবিধান বিরোধী বলছে। এটা আচ্ছা, রিটকারী, এখানে একটা বিষয় হলো যে আদালতে যাওয়ার রাইট কি আমার আছে বা যে কারো আছে? তো আদালতে যাওয়ার রাইটকে এক্সারসাইজ করে একজন কি নাম বললেন, যেমন মনে হয় মামুন মাহবুব, আচ্ছা, তিনি আদালতে গিয়ে তার মতামত জানতে, মানে তার এলিগেশনটা এনেছেন, তো কোর্ট সেটার সমাধান দিবে, তাই না? এটা একটা বিচারাধীন বিষয়, কোর্ট তার সমাধান দিবে, তার মতামত দিবে, ডিরেকশন দিবে। কিন্তু সমস্যা হচ্ছে একটা সেটেল বিষয়, কেন এতদিন ধরে বসে রাজনৈতিক দলগুলো একটা সনদ তৈরি করলো, সেটা ঘটা করে আমরা সংসদ ভবনের সামনে যে সবাই স্বাক্ষর করলাম, এখন সেটাকে নিয়ে বিতর্ক কেন? আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে যেটা ঘটা করে একসাথে করা হলো, এটাকে সেটেল করতে 8 মাস বসতে হয়েছে? হ্যাঁ, 8 মাস বসতে হয়েছে। কিছু কিছু বিষয় এখনো ডিসপুটেড আছে, কিছু বিষয় এতবার বসতে হয়েছে। তাহলে কি আপনার মনে হচ্ছে এটা আসছে বিতর্ক ছাড়া? তো এটার বিতর্ক মানে এটার কোনো অ্যাবসলিউট সমাধান হবে বা সবাই এটাকে 100% মেনে নেবে, তাহলে তো আর বসারই প্রয়োজন ছিল না। তো বিতর্ক থাকবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিতর্ক নিয়ে এর মধ্যেই আমাদেরকে সলিউশনের দিকে যেতে হবে, এটাই আমি মনে করি। তবে ওই যে আপনি যেটা বলছিলেন যে আমাদের অবস্থান, সেটা হলো যে যেই ফর্মটা বা যেটা আমাদের শপথ নিতে হবে, বা ওই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে, ওইটা আমাদের তফসিলভুক্ত সংবিধানের ভাবে নেই। ওটা ইনশাল্লাহ সামনে ওর মধ্যে নিয়ে এসে শপথ নেওয়া হবে, অসুবিধা তো নেই ইনশাল্লাহ। শিবির ভাই, সেটা হচ্ছে যে এই যে এনসিপি অভিযোগ করছে যে আদালতকে রাজনীতির হাতিয়ার বানানো হচ্ছে। আমরা তো এইটা দেখছি হাসিনার আমলে, ফ্যাসিস্ট যুগে আমরা দেখছি আদালতকে কিভাবে ব্যবহার করা হয়েছে। এখনো এত কিছুর পরে এখনো আদালতকে নিয়ে আমাদের এত সন্দেহ কেন? আদালতকে নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকবে না? এখানে যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে না, আমাদের তো অভিজ্ঞতা খারাপ। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যেই আদালতে এখন গিয়ে রিট করা হলো জুলাই সনদের বিপক্ষে, এই ধরেন এই আদালতকে ব্যবহার করেই কিন্তু জিয়াউর রহমানের ৫ম সংশোধনী বাতিল করা হয়েছিল। এই আদালতকে ব্যবহার করেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, এবং যার মাধ্যমে আমরা দীর্ঘ
দীর্ঘ লম্বা একটা ফেসিবাদের কবলে পড়ে গেলাম। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না হতো তাহলে তো 2014 সালে আওয়ামী লীগের পতন হয়ে যেত একটা নির্বাচনের মধ্য দিয়ে, সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু এই আদালতের গাড়ে বন্দুক রেখেই কিন্তু সরকার এটা করেছে। সো আমাদের কাছে এই কনসার্নটা কিন্তু আছে যে একটা সরকার ক্ষমতায় আসছে, সেই সরকার যদি তার উইশকে সে আদালতের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়, এখন আদালত যদি একটা রায় দিয়ে দেয় তখন কিন্তু এটা একটা লিগ্যাল ইস্যু। সরকারকে এখানে টানছেন কেন? না, এটাতেই যে সরকার কি এর পেছনে আছে আমরা কেউ জানি? এটার লক্ষণ দেখে আপনি বুঝবেন। দেখেন, নির্বাচন হওয়ার পরেই বিএনপির কয়েকজন সংসদ সদস্যরা বা মন্ত্রীরাও এরকম কথা বলেছেন কেউ যে আমরা তখন গণভোটের পক্ষে গিয়েছি চাপে পড়ে, যা না হলে নির্বাচনটা দিবে না এই জন্য। কেউ বলেছেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাও বলেছেন যে আমরা গণভোট মানি না, এটা অসাংবিধানিক বা এটা সেটা বলে, অথবা এই সংস্কার মানি না, এরকম কথা কেউ বলেছেন যে আমরা এই সংস্কার চাই না, আমরা চাইতাম না কিন্তু চাপে পড়ে এসেছি। তো এটা একটা ইন্ডিকেশন যে সরকারের হয়তো সবাই না, সরকারের কেউ স্ট্যান্ড হয় না, দলের তো একটা সিদ্ধান্ত আছে, রাইট? সরকারের কেউ এবং না ভোটের আপনি যদি দেখেন, যদিও ভাই বলেছেন যে তারেক রহমান সাহেব পরবর্তীতে নির্দেশনা দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু আমরা দেখেছি 32% না ভোট, 30-32% না ভোট পড়েছে। এই না ভোট বিএনপি যে দিয়েছে তার কোনো প্রমাণ নাই। আওয়ামী লীগেরও তো 30% ভোট আছে দেশে। না, ডেফিনেটলি বিএনপি, কিন্তু আপনি যদি দেখেন যে বিএনপি যেখানে বেশি ভোট পেয়েছে সেখানে না ভোটের পরিমাণ বেশি। ধরেন বিএনপি যেখানে, যে বান্দরবানে বিএনপি জিতেছে, এখানে না ভোট জয়যুক্ত হয়েছে। না ভোট জয়যুক্ত হয়েছে কয়েকটা জায়গায়, গোপালগঞ্জ আর বান্দরবান। গোপালগঞ্জে যে জায়গায় না ভোট জয়যুক্ত হয়েছে সেখানে বিএনপি এমপি ইলেক্টেড হয়েছে। তার মানে হচ্ছে বিএনপিকে ভোট দিয়েছে এরকম একটা সংখ্যা। আমি বলছি না সবাই হলে তো বিএনপি ভোট পেয়েছে 50%, তাহলে তো 50% না হওয়ার কথা। যেহেতু বিএনপি 50% ভোট পেয়েছে আর বাকি 50%-এর মধ্য থেকে 50% আসলে বিএনপি থেকে অ্যাটলিস্ট 20% না ভোটের হ্যাঁ ভোটের পক্ষে ভোট এসেছে। তার মানে বিএনপি সবাই না ভোটে দেয় নাই। তার মানে বিএনপিকে যারা সমর্থন দিয়েছে তারাও হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। তার মানে তারা বিএনপিকে যে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় এনেছে, অ্যাট দ্য সেম টাইম তাদের একটা অংশ কিন্তু বলেছে যে আমরা এই সংস্কারগুলোও চাই, আমরা গণভোটে হ্যাঁ ভোট দিলাম। কেন বিএনপির সাথে এটা লিঙ্ক করছি কিছুটা? এটা হচ্ছে যে বিএনপি যেখানে জিতেছে সেখানে না ভোট কিছুটা বেশি পড়েছে। তার মানে বিএনপির একটা অংশ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে ভিতরে, এবং এইগুলো কিছু ভিডিও আমরা দেখেছি যেখানে এরকম কথা বলেছে যে না ভোট দিলে, হ্যাঁ ভোট দিলে রাজাকাররা চলে আসবে, না দিলে বিএনপি আওয়ামী লীগ, বা এরকম কথা প্রচারণা হয়েছে কোনো জায়গায়। হয়তো এগুলো দলীয় স্ট্যান্ড না, ভিতরে না তারা করেছে, বা শুরুর দিকে দলীয় স্ট্যান্ড ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়েছে। তো বিএনপির মধ্যে একটা অংশ যে গণভোটের বিপক্ষে বা সংস্কারের বিপক্ষে গতানুগতিক রাজনীতি করতে চান, এটা তো মোটামুটি স্পষ্ট। এবার এটা কি একদম দলীয় স্ট্যান্ড নাকি দলের একটা ক্ষুদ্র অংশের স্ট্যান্ড আমরা জানি না। তো এখন দলের একটা অংশেরও যদি স্ট্যান্ড হয়, সেই অংশ যদি এই গ্রুপটাকে প্যাট্রোনাইজ করে যে তোমরা একটা কোর্টে রিট করো, এবং কোর্টে হয় কি অনেক সময় আপনি কোর্ট আইন মেনে হয়, আইনে যদি ওই খারাপ লোককেই পক্ষে রায় দিতে হয় সেটাই দেয়, কারণ আইনে নাই। অনেক সময় বলা হয় না বিচারকের হাত পা বাঁধা, বিচারক হচ্ছে এভিডেন্স দেখে বলবেন। সেই এভিডেন্সে যদি যে মজলুম তার বিপক্ষেও রায় যায়, সেটাই দিতে হবে। সে পার্সোনালি ফিল করবে যে সে মজলুম আমি জানি, কিন্তু আইন বলছে তার বিপক্ষে রায় দিতে হবে। তো আদালত দিয়ে কিন্তু এ ধরনের ঘটনা ঘটানো হয়। এর আগে হয়েছে, আমরা বললাম যেটা, যে জিয়া রহমানের 5ম সংশোধনী বাতিল বা তত্ত্বাবধায়ক সরকার বাতিল, এগুলো। তো এই সরকার যদি ইন্ধন না দেয় তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। কারণ এখানে আরেকটা জিনিস হচ্ছে আইনজীবীদের মধ্যে সরকারের সাথে সম্পৃক্ত, মানে বিএনপির সাথে সম্পৃক্ত লোকেরা এখানে আছে। তো যদি এটা বিএনপির দলীয় স্ট্যান্ড না হয়, তাহলে আমি মনে করি বিএনপির দলীয়ভাবে এটার বিপক্ষে বলা উচিত যে আমরা সংস্কারের পক্ষে, যারা এই রিট করতেছে তাদের সাথে আমাদের কোনো কানেকশন নাই, এটা বলা উচিত। লিঙ্গন ভাই, সেটা হচ্ছে যে এই শিব্বির ভাই যেটা বললেন যে বিএনপিকে সন্দেহ করছে, বিএনপি এখন এইসব সংস্কারের কথা তখন বলেছিল নির্বাচনটা করার জন্য, নির্বাচন হয়ে গেছে, এখন বিএনপি তার স্ট্যান্ড বদল করছে, কথাটা কি সত্য? আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি আপনার। প্রথমত যে ফ্যাসিজম জিনিসটা কি, আমি যা চাই তাই হতে হবে, মানে অপশন দিয়ে আমি ক্লোজ করে দিব যে অপশন দিলাম, বাট ইউ হ্যাভ টু গো থ্রু দিস ওয়ে, মাই ওয়ে অর হাইওয়ে। আমার রাস্তায় আসো, নাহলে মহাসড়কে চলে যাও, তোমার মানে আর কোনো হিসাব নাই। আমার কথা হলো যে দুটো তো আলাদা জিনিস, তাই না? তো পাবলিক ডিসাইড করবে যে আমি কাকে কোনটাতে সমর্থন দেব। বিএনপির এই প্রার্থীকে আমি আমার মার্কার ভোটটা দিব, ধানের শীষে ভোট দিব, পাশাপাশি আমি হা দিব না দিব, সেটা আমি নিজে ডিসাইড। দুটো তো আলাদা জিনিস। তো কেউ যদি এক্সপেক্ট করে যে 50% 49% ভোট বিএনপি পেয়েছে, তাহলে 49% কেন হবে না, এটা যদি এক্সপেক্ট করে, তাহলে এটা অ্যানাদার ফ্যাসিজমের জন্ম দিচ্ছে। তাহলে আপনি আসলে গণতান্ত্রিক পন্থা আপনি বিশ্বাসই করেন না।
তার মানে আপনি ইউ হ্যাভ টু বি শিওর যে না বিএনপি মানেই এটা হ্যাঁ হতে হবে আর অন্য কিছু মানেই না হতে, বিষয়টা এরকম না। তাকে তার চয়েসটা নির্ধারণ করতে দিতে হবে, কারণ বিএনপিকে ভোট দিবে কিনা, নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিবে কিনা, এইটার যে প্যারামিটারগুলো এগুলো ডিফারেন্ট, হাতে দিব না নাতে দিব এটার প্যারামিটার ডিফারেন্ট। আমরা আমাদের ক্যাম্পেইন করেছি, এখান থেকে মানুষকে যতটুকু উদ্বুদ্ধ করতে পেরেছি, আচ্ছা ওইটা তো হলো রেজাল্টে আসছে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা ওয়ারিড কোথায়, সেটা হলো যে ওইটা হতেই হবে, এটা হলো অ্যানাদার ফ্যাসিজম গেল একটা। দ্বিতীয় বিষয় হলো এখানে একটা কথা টার্ম উনি আনছেন, এই টার্মটা আসলে যতদিন হয়তো বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমিন। উনি বলেছেন যে হাতে দিলে রাজাকার চলে আসবে। আচ্ছা দেখুন, রাজাকার টার্মটা যেটা, এই টার্মটা অনেকভাবে অনেক সময় ব্যবহার হয়েছে, তো এই রাজাকার তো আসলে রাজাকারই, সো ওই টার্মটা নিয়ে এসে আরেকটা আজকের যে টপিক, ওই টপিকের থেকে আরেকখানে গেলে, যেমন অনেক সময় এরকমও শুনেছি যে বলে যে আচ্ছা আপনাদের জন্য কি এরকম যে সঙ্গে থাকলে দরকার, না থাকলেই রাজাকার, বিষয়টা কি এরকম? তো ওইটা একটা লম্বা আলোচনা, ওই আলোচনায় গেলে আবার আজকের মূল পয়েন্ট থেকে আমরা সরে যাব, আপনি অ্যালাউ করলে করতেও পারি। এরপরে যে শেষ বিষয়টা, যে দেখুন হাসিনা মানে দেশটাকে অরাজক করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তার মানে কি এই যে আমরা কোর্টের কাছে যাব না, কোর্টের কাছে গেলেই এটা একটা এর পেছনে কোনো একটা দুরভিসন্ধি দিয়েছে বা দিস দ্যাট। এই যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি তো আছেই, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা মানে সক্রিয় করব, মানে স্বতন্ত্র করব, তাদেরকে ফাংশনাল করব। তো কেউ কোর্টের কাছে গেলে সে যেতে পারবে না, গেলে তাকে এই দিকে ট্যাগিং করা হবে, এটা আরেক ফ্যাসিজম ভাই, আমরা ফ্যাসিজম থেকে আরেক ফ্যাসিজমে যেতে চাই না। তো এই জন্যই বলছি যে দেখি না কোর্টের কাছে গেছে তারা কি বলে, সরকার কি অবস্থানে যায়, এটার জন্য দায়িত্বশীল যে যারা আছেন তারা তাদের স্টেটমেন্টের মাধ্যমে পরিষ্কার করবেন জিনিসগুলো। এই আর কি। যে শিবির ভাই, যে জামাত ইসলামের একটা অভিযোগ যে একটা রাজনৈতিক বিষয়, সংসদের বিষয়, সেটাকে আদালতে নেওয়াটা অতীতে আমাদের জন্য ভালো কিছু অভিজ্ঞতা ছিল না, আবার সেই পথে যাচ্ছে, ইতিহাসের পুনরাবৃত্তির কথা বলছে জামাত। তো তখন পরিস্থিতি আর এখনের পরিস্থিতি কি এক? মানুষ কি আদালতে যেতে পারবে না? না, আদালতে যে কেউ যেতে পারবে ভাই, সঠিক কথা বলছেন, আদালতে যাওয়ার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। কিন্তু দেখেন এইটা একটা রাজনৈতিক শ্যাটেলড ইস্যু, যে আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা করে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, তার মানে সবগুলো রাজনৈতিক দল, বিএনপিও সেখানে স্বাক্ষর করেছে। তো আমরা সেটাতে একমত হয়েছি এবং সেটাকে আমরা জনগণের মতামতের জন্য গণভোট দিয়েছি। গণভোট শুরুতে কথা ছিল যে গণভোট আগে হবে এবং এটা পাশ হয়ে গেলে সংবিধানে অ্যাড হয়ে তারপরে জাতীয় নির্বাচন হবে। বিএনপি সেটা বিরোধিতা করায় যে ওকে ফাইন, দুইটা একসাথে হবে, যে দুইটা একসাথে হলেও সমস্যা নাই, জনগণ রায় দিলে তো সেটা বাস্তবায়ন হবেই। সো এখন আমরা তো চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম যে যদি আগে গণভোট হতো এবং সেটা সংবিধানে একীভূত হতো ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, তারপরে জাতীয় নির্বাচন হতো, তাহলে কিন্তু এটা নিয়ে আর প্রশ্নই থাকতো না, কারণ এটা অলরেডি সংবিধানে যোগ করা হয়ে যেত ততক্ষণে। কিন্তু এখন একসাথে হয়ে এই যোগ করার দায়িত্বটা বিএনপির ঘাড়ে এসে পড়লো, যেহেতু বিএনপি সরকার গঠন করলো। এখন এসে আপনি এটা নিয়ে প্রশ্ন তুলছেন, মানে আপনি বা আপনার লোকেরা প্রশ্ন তুলছেন যে হ্যাঁ এটা আদালতের মাধ্যমে একটা সিদ্ধান্ত হোক। তার মানে হচ্ছে কি, আপনি এতদিন যে ঐক্যমত্য ছিল, জনগণ যে রায় দিল, তাহলে তো আপনি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না, বারবার বিএনপির দিকে বল ঠেলে দিচ্ছেন। বিএনপি এখন দল, বিএনপি কিভাবে আদালতে গেল? আইনজীবী গেছে, আইনজীবী গিয়েছে, সেই আইনজীবী তো বিএনপির সাথে সম্পৃক্ত, বা বিএনপির আইনজীবীরা এটাকে ব্যাক দিচ্ছেন করছে বলে এটা বিএনপির সিদ্ধান্ত হবে, এটা কোনো কথা না। দেখেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, কারণ এটা একটা রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, এখনো সংবিধানে অ্যাড হয় নাই দেখে আপনি এটাকে এখন আদালতের মার প্যাচে ফেলে দিতে পারেন। কারণ জিনিসটা তো সংবিধানে যখন অ্যাড হয়ে যাবে, তখন যদি আপনি আদালতে যান, কথার কথা, তখন আর তো সেটা সংবিধানে ততদিন আছে এবং তখন আর কোনো টেনশন নাই। কিন্তু আপনি যদি এক্সিস্টিং সংবিধানের দোহাই দেন, তাহলে তো এটা এখনো সংবিধানে অ্যাড হয় নাই, কিন্তু জনগণ তো রায় দিয়েছে, 70% জনগণ রায় দিয়েছে। আপনি যদি জনগণের এই রায়কে সম্মান না দেখান, আদালতের মাধ্যমে যদি, যেহেতু আদালত, আপনি বলছেন আদালতে গেলে সমস্যা কি, কারণ আদালতের ব্যাপারে তো আমাদের এই ঘরপোড়া ওই যে গরুর মতো অবস্থা, আমরা তো সেই পরিস্থিতি উতরে আসছি। জি, সেই পরিস্থিতি উঠতে আসছি। এখন যদি কেউ আদালতকে ব্যবহার করে, যে সংবিধান জিনিসটা এখন আমরা কেন বারবার আদালতকে ব্যবহারের কথা বলছি, আমরা এই আদালতকে কেন ইন্ডিপেন্ডেন্ট ভাবতে পারছি না? এই জিনিসটা তো আদালতে যাওয়ার কথা না, এই জিনিসটা তো রাজনৈতিকভাবে আমরা সবাই মিলে ঐক্যমত্য হয়েছি এবং জনগণ রায় দিয়েছে। এখন এই সংবিধানে এখনো এটা যোগ হয়নি। যদি এমন হতো, গণভোটটা প্রথমে হলো, এটা সংবিধানে যোগ হয়েছে, তারপর নির্বাচন হলো, এরপরে কেউ যদি আদালতে রিট করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে অলরেডি এটা সংবিধানে অ্যাড হয়েছে,
সেই সংবিধান অনুযায়ী যার যদি রায় দেন তাহলে এটার বিপক্ষে যাবে না। কিন্তু এক্সিস্টিং যে সংবিধান এটার ভিত্তিতে যদি রায় দেন তাহলে জুলাই সনদের বিপক্ষে রায় চলে আসতে পারে আদালতে, তখন তো আদালত আর জনগণ মুখোমুখি হয়ে যাবে। আমরা কি সেই পরিবেশটা চাই যে জনগণের 70% একটা জিনিস চায় কিন্তু আদালত সেটার বিপক্ষে দাঁড়ায়? আদালত যে পয়েন্টটা ধরছে যেটা সংবিধানে নাই, গণভোটটা তো আগে সংবিধানে ইনক্লুড করতে হবে, তারপরে আপনি গণভোটটা করেন। আমরা তো সেটা করিনি। আমরা সেটা করিনি, কারণ আমরা তো সেইটা যে বিএনপি চায়নি বলে হয়নি। বিএনপি চেয়েছে যে একসাথে হোক, দুটা নির্বাচন একসাথে হোক। যদি একসাথে আগে গণভোট হয়ে যেত তাহলে আর এই জটিলতা এখন প্রশ্নটাই আসতো না। দেখেন, এইটা যদি হয় তাহলে এখন যদি আমি ওই আগের সংবিধান অনুযায়ী যেটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সেই সংবিধানের ভিত্তিতে যদি আপনি একটা রায় দিতে বলেন কোর্টকে, তাহলে তো কোর্টের হাত পা বাঁধা, কারণ তাকে তো সেই সংবিধান অনুযায়ী রায় দিতে হবে। সেই সংবিধান অনুযায়ী যদি রায় দিতে হয় তাহলে তো গণভোটও অবৈধ হয়ে যাবে। সেই সংবিধান অনুযায়ী যদি গণভোটও অবৈধ হয়, গণভোটের আদেশও অবৈধ হয়, তাহলে তো ইন্টারিম ইউনুস গভর্নমেন্টও অবৈধ হয়। যে খালেদা জিয়া যে মুক্তি পেলেন সেটাও অবৈধ হয়ে যায়। তারেক রহমান যে মামলাগুলো থেকে খালাস পেলেন সেটাও অবৈধ হয়ে যায়। সবগুলোই তো অবৈধ হয়ে যায় তাহলে, যদি আমরা সেটার দোহাই দিতে যাই। তাহলে আমার গণভোটের মাধ্যমে যেটা বেগুনজিয়া তো আদালতের মাধ্যমে পেয়েছে। আমি বলতেছি যদি ধরেন গণভোটের অধ্যাদেশ সংবিধান অনুযায়ী হয় নাই, কারণ ইন্টারিম গভর্নমেন্টও সংবিধান অনুযায়ী রান করে নাই, তো এত কিছু সবকিছু যদি অবৈধ হয়, সংবিধান বহির্ভূত হয়, তাহলে তো এই গভর্নমেন্ট যা করছে সবই অবৈধ হয়ে যাবে। এই গভর্নমেন্টের অধীনে যে নির্বাচন হয়েছে, এই গভর্নমেন্ট যাদেরকে মুক্তি দিয়েছে, এই গভর্নমেন্ট যা করেছে সবই অবৈধ হয়ে যায়। তো বিএনপি তো এটা বলতেছে না যে এই গভর্নমেন্ট যেহেতু সংবিধান অনুযায়ী হয় নাই তাহলে আমরা খালেদা জিয়ার মুক্তি নিব না, তারেক রহমানের খালাস নিব না। প্রথমেই বলেছি এই গভর্নমেন্ট সংবিধান অনুসারেই হয়েছে, কারণ এটা রেফারেন্স গেছে সুপ্রিম কোর্টে বা রাষ্ট্রপতির কাছ থেকে, এরপরে রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন। তো রাষ্ট্রপতি যদি শপথই পড়ান তাহলে সংবিধান মেনেই হয়েছে। কিন্তু আমাদের তো সংসদ ভেঙে দেওয়া 3 মাসের মধ্যে আমাদের নির্বাচন দেওয়ার কথা ছিল, আমরা তো সেটা দিতে পারি নাই। তার মানে তো সেটা সংবিধান অনুযায়ী হয় নাই। তার মানে আমাদের এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, একটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল। 91-তে যেরকম রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, পিপলস উইলের ভিত্তিতে এই গভর্নমেন্টের একটা ভ্যালিডিটি আছে। ওই ভ্যালিডিটিটা পিপলস উইল থেকে। এখন পিপলস তো তাদের উইলটা জানালো গণভোটের পক্ষে, তাহলে আমি কেন এখন এটাকে চ্যালেঞ্জ করছি আদালতকে দিয়ে, যেটা হচ্ছে আদালত পুরনো সংবিধান যেটা আমি পরিবর্তন করতে চাই, যেটার মধ্যে আমি জুলাই সনদ অ্যাড করতে চাই, সেটা অ্যাড হওয়ার আগে বিদ্যমান এখনো এইটাই তো আমি বলছি। তাহলে এই বিদ্যমান সংবিধান দিয়ে যদি আপনি রায় দিতে চান তাহলে তো এটা বাতিল হয়ে যাওয়ার চান্স আছে। তার মানে হচ্ছে আদালতকে একটা টেকনিক্যাল জায়গায় আটকে আপনি এটাকে বাতিল ঘোষণা করাবেন আদালত দিয়ে, তারপর বলবেন যে ওকে, আদালত যেহেতু বাতিল বলছে আর কোনো সংস্কার দরকার নাই, যেমনি আছে এমনি চলবে, গতানুগতিক প্রক্রিয়া চলবে, যেটা ফেসিবাদ নিয়ে আসছিল বাংলাদেশে। সেটাই তো আমাদের ভয়। যদি গণভোট আগে হতো এবং সংবিধান এটা অ্যাড হওয়ার পরে বিএনপি বা 2/3 মেজরিটি পেলেও কোনো সমস্যা ছিল না। তো আমি মনে করি বিএনপির উচিত এটার ব্যাপারে তার স্ট্যান্ড ক্লিয়ার করা এবং জনগণের যে রায় দিয়েছে জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংস্কারের পক্ষে থাকা। এটাই আমি মনে করি বিএনপির দায়িত্ব। একটা জিনিস একটু অ্যাড করব, যেটা বলেছেন যে গণভোট বিএনপি চায়নি। গণভোট যদি বিএনপি না চাইতো তাহলে তো গণভোট একসাথে হতো না, তাই না? তো বিএনপি তো আপনার ইলেকশনের পরেই বোঝা গেছে যে 2/3 মেজরিটি যে পেয়েছে তার সেই জন আকাঙ্ক্ষার, তার সেই সমর্থনটা ছিল। তো জনগণকে ব্যবহার করে তাদেরকে আপনার উত্তেজিত করে গণভোটের বিপক্ষে অবস্থান, এটা তো বিএনপি কখনোই নেয়নি। বিএনপি বরাবরই বাংলাদেশের প্রত্যেকটি বিগত 55 বছরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিস মোমেন্টে বিএনপি ইতিবাচক ঐতিহাসিকভাবে রোল প্লে করেছে। এখন কথা হলো যে গণভোট সংবিধানে নেই, তারপরেও বিএনপি কিন্তু গণভোটের পক্ষে অবস্থান নিয়ে তারা শুধু ডিফার করেছে যে এই বাহুল্য ব্যয় এবং এগুলো করে এটা আবার যেহেতু অসাংবিধানিকভাবে জিনিসটা হবে, এটা আগে হলে ওটা আরেকটা ক্রাইসিস তৈরি করবে। সো এটার জন্য এটা দুটো বা আরও অন্যান্য কারণে এটা একসাথে হলে এটা মানে উই আর উইথ দ্যাট। তো এইভাবেই গণভোটটাও এখানে হয়ে গেছে। এরপর সাংবিধানিক যে বিষয়গুলো আসছে, যে আমরা ওইটা আগে আমি বলেছি, সেম কথা আবার বলা, যে শপথ যেটাতে নিব ওইটা আমার তফসিলে নাই, তো এগুলো সব ইনক্লুড করে করতে হবে, এতটুকুই। হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন যে শুরুতে এটা আরেকটু ক্লিয়ার করে দিলে মানুষের কনফিউশনটাই হতো না। আর যদি অনেকে হয়তো ধারণা করেছে, আসলে কনফিউশন কখন তৈরি হয় জানেন? ধর আমি সকালে বললাম শপথ নিব না, বিকালে গিয়ে শপথ নিলাম, আজকে বললাম কালকে যাব না, কালকে বললাম গেলাম, এখানে আসলে স্পষ্ট কনফিউশন হয়। কিন্তু যেটা সাংবিধানিকভাবে বা আপনার আইনি প্রক্রিয়া একটা যাওয়ার বিষয় আছে, ওখানে যদি কেউ কোয়েশ্চেন তুলতে পারবেন না, এইটাকে আবার একটা রাজনৈতিক দলের সাথে ট্যাগ করা। তো ওই যে একটা কথা ছিল না যে শিশু আর পাগল ছাড়া বাকি সবাই আসলে কেউ নিরপেক্ষ না, কারণ এটা কারো না কারো ইনক্লাইনেশন থাকবে। তো সেই কারণে সে তার আদালতের কাছে যেতে পারবে না এবং গেলে তাকে একটা ট্যাগিং করা হবে, বিষয়টা তা না। এখনও অধিবেশন বসেই নেই ভাই, শুরু হওয়ার পরে কমিটমেন্ট আছে এবং
এর অধিকাংশগুলোতেই একমত আছে, কিছু নোট অফ ডিসেন্ট ছাড়া। এটাকে কেউ ইগনোর করতে পারবে? এবং বিএনপি বরাবরই ইতিহাসের ইতিবাচক দিকে ছিল, সো এটা নিয়ে এত আসলে কিন্তু এই জায়গায় লিঙ্গন ভাই আমি একটু কথা বলি, সেটা হলো কোর্টের এই যে বিষয়টা, এইটা কোর্টে গড়ানোর পরে এটার নিয়ে এক ধরনের মানুষের সন্দেহ কিন্তু তৈরি হয়েছে, কারণ আপনি তো কোর্টের কোনো অমীমাংসিত বিষয় আপনি সেটেল ভাবে করতে পারবেন না। আপনি আদালতে একটা যেটা চলমান একটা বিষয়, সেটা তো আপনি সংসদে আপনি সেটাকে কনক্লুশনে আসতে পারছেন না। তো এটা কি ঝুলে গেল কিনা বিষয়টা? এতটুকু বলতে পারি, এত লম্বা সময়ের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন থেকে মানে প্রায় 47টি পরিবর্তনের যে একটা চেষ্টা, এটা তো কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তো যাবেই ভাই। তো এটা আসলে ঝুলে গেল বলাটা আমি মনে করি যে এটা ঠিক ঝুলে গেল না, আমরা ডিরেকশনগুলো দেখি ইনশাল্লাহ। তবে বিএনপি অবশ্যই জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ, এটা নিয়ে মানে আমি মোটামুটি কনফিডেন্ট। আমরা বিএনপির প্রতি সেই আস্থাটা রাখতে চাই যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে সরকার, আমি আশা করি যে ওনারা সংস্কারের পক্ষে থাকবেন এবং জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়েছেন বা জনগণের রায়কে ওনারা রেসপেক্ট করে সেটা করবেন। কিন্তু কোর্টে গেলে যেটা হয়, হাসিনার আমলেও যেটা হয়েছে যে সরকার কিছু একটা করতে চায়, নিজে নিজে করতে পারতেছে না, কোর্টকে দিয়ে করাচ্ছে। মনে করেন আপনি কেন বারবার কোর্টকে এখন সেরকম আজ্ঞাবাহী বলতে চান? আমরা তো আজ্ঞাবাহী বলছি না, এখন যদি সরকার উইলটাকে কোর্টের মাধ্যমে ইনক্লুড করবে, এটা গণভোটটা একটা রাজনৈতিক বিষয়। আমরা রাজনৈতিক একটা ঐক্যমত্যের মধ্য দিয়ে গিয়েছি, জনগণের কাছে গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে। এখন এই রাজনৈতিক বিষয়টাকে আপনি যদি কোর্টের কাছে যান, কোর্ট তো আর রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হচ্ছে কিনা এটা দেখবে না, কোর্ট দেখবে সংবিধানে কি আছে। এখন এই সংবিধানটা তো এখনো পরিবর্তন হয় নাই, সেই সংবিধান পরিবর্তন করার জন্যই তো আমরা রাজনৈতিক ঐক্যমত্যে এসেছি, জনগণের মতামত নিয়েছি। এখন জনগণের মতামত নেওয়ার পরে আপনি যদি কোর্টকে বলে দেন যে পুরনো সংবিধান অনুযায়ী এটা বৈধ কিনা এটা বলো, তাহলে সে যদি বলে দেয় এটা অবৈধ, আপনি তখন তো আর রাজনৈতিক ঐক্যমত্যকে কোর্টের বাইরে চলে যেতে পারবেন না, তখন আপনাকে কোর্টের রুল ফলো করতে হবে। তাহলে রাজনৈতিক একটা জিনিস যেটা আমরা সমাধান করেছি রাজনৈতিকভাবে, সেটাকে কোর্টের কাছে গিয়ে আমরা জানি কোর্টের কাছে কি আছে, কোর্টের কাছে যা লেখা আছে সেটাতে এটা নাই। তো আমি কেন কোর্টের কাছে এটা নিয়ে যাচ্ছি, যেন একটা বিতর্ক তৈরি হয়। অতীতেও যেটা হয়েছে, শেখ হাসিনা যখনই কিছু করা দরকার ছিল সে কোর্টকে দিয়ে করিয়েছে, তখন বলছে যে আমার তো কিছু করার না, এটা কোর্ট রায় দিয়েছে। কোর্ট একবার সে বাতিল করে দিল, তারপর আবার কোর্টকে ফিরে আনলো, কোর্ট দি দেখো কোর্ট আনেছে, আমি তো কিছু করি নাই, যেটা নিয়ে তো পরবর্তীতে আন্দোলন সংগ্রাম হলো এবং তার পতন হলো। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সে একই কথা বলেছে, কোর্ট করেছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু রিটগুলো করা হয় নাই, করেছে তাদের পন্থী কোনো একজন আইনজীবী বা কেউ একজন। জিয়াউর রহমানের ৫ম সংশোধনী বাতিল করা হলো, সেটাও কারো একজনকে দিয়ে এভাবে করিয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো সেই যুগটা পেরিয়ে এসেছি, এখনো কোর্টকে আমরা কেন ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করতে পারছি না? আগের আর এখনকার বাস্তবতা হচ্ছে কি, আগের ব্যাপার হচ্ছে যে কোর্টকে দিয়ে সে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল, জি ভাই জাস্ট এক মিনিট, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হবে, শেখ হাসিনা কি করলো, কাউকে একজনকে দিয়ে রিট করালো, তারপর কোর্ট এটা বাতিল করে দিল, একটা প্রেমিস দেখায়। আর এখনকার সিচুয়েশন হচ্ছে যে, তখন হচ্ছে যে আমি বললাম কোর্টকে সে ব্যবহার করেছে, আর এখন হচ্ছে কি আমি জানি যে আমি একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে আছি, আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি যে জিনিসটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব। আমি জানি এখন কোর্টে গেলে, কোর্টে ধরেন তারেক রহমান আইনজীবী বিচারপতিকে ফোন দিল না বা কোনো নির্দেশনা দিল না, কিন্তু কোর্টের কাছে যেই ডকুমেন্ট আছে সেটার ভিত্তিতে, মানে কারেন্ট সংবিধানের ভিত্তিতে তো এটা বাতিল হয়ে যেতে পারে। তাহলে আমি রাজনৈতিকভাবে ঐক্যমত্যের একটা জিনিসকে কেন কোর্টে নিয়ে যাচ্ছি, এটা তো এখন কে কোর্টে নিয়ে গেল, তার সাথে বিএনপিকে আপনি কেন যুক্ত করছেন? বিএনপির আইনজীবী তো এখানে সরাসরি যুক্ত আছে। উনি বিএনপি সমর্থন করেন না, উনি বামপন্থী আইনজীবী। মামুন মাহমুদ বিএনপির কোনো কমিটিতে নেই। ওখানে যে টিমে যে আইনজীবীরা আছেন তাদের মধ্যে একজন সরাসরি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন আইনজীবী আছেন, এবং বিএনপির অন্যান্য আইনজীবীরাও এটার পক্ষে ইয়ে করছেন। আপনি বিপক্ষে দেখেন কারা আছে, বিপক্ষে জামাতে শিশির এরা আছেন, বা এনসিপির লোকেরা আছেন, আর পক্ষে হচ্ছেন বিএনপি পন্থী প্রো বিএনপি লয়ার যারা আছেন তারা। তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ইয়ে হচ্ছে, রাইভালরি হচ্ছে বিএনপি বনাম জামাত এনসিপি। হ্যাঁ বলেন, ভুলেও যেতে পারি, জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে ভাই। কিন্তু ৩-৪ বার বিষয়টা বলে ওনার অবস্থানটা স্পষ্ট করছেন, যেটা হলো যে কোর্ট আজ্ঞাবহ বা দিস দেন। আচ্ছা ধরুন আজ্ঞাবহ আমি বলি নাই, মানে আগের যে ঘরপোড়া গরুর যে। আচ্ছা দেখুন, প্রথমত হলো যে এই বিষয়গুলো হলো জাহিরের বিষয়, বাতিনি বিষয় না। এটা কিন্তু প্রকাশ্য। ধরেন আমি অন্তর ছিঁড়ে দেখাতে পারবো না, আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করবো। যেমন ধরেন আমি যদি বলি যে অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এটা কিন্তু বাতিনি বিষয়। ভোটটা আপনি দিচ্ছেন, কিন্তু যাওয়া যায় কিনা এটা হলো বাতিনি বিষয়। তো জাহিরের এরকম কিছু, এরকম না, যাই হোক মানে আমি কথা প্রসঙ্গে আনলাম আর কি। কিন্তু জাহিরের বিষয় কি, যে হ্যাঁ সত্যি আমি এই কাজটা করলে এই মার্কায় ভোট দিলে এই রাস্তা হবে, এটা হলো জাহিরের। হ্যাঁ আমি করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, এই যে আপনি এই মার্কায় ভোট দিয়েছেন, আপনি পেলেন। এখন বিষয় হলো ভাই যেটা বলছেন যে কোর্ট ধরে নিলাম বিএনপি না, যে কোনো একজন গিয়ে তার কাছে এই ডিরেকশনটা চাইলো,
আপত্তিটা জানালো, এখন কোর্ট তো সংবিধান দেখবে, সংবিধান দেখে বলবে যে না এই ভোটই তো ঠিক হয়নি, গণভোট বলবে, কোর্ট তার ডিরেকশন দিল। কিন্তু বিএনপি এবং বাকি যে 25টা দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা তো এই সনদটাকে আপহোল্ড করে, ওন করে, তারা এটা বাস্তবায়ন করবে। এখন হলো সংবিধানের বর্তমান অবস্থা অনুযায়ী যেটা যেটা করা সম্ভব সেটা সেটা করছে, যেটা এখতিয়ারের মধ্যে আছে। দেখেন এই প্রস্তাবনার মধ্যে আছে হলো ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। অলরেডি কিন্তু এখতিয়ারের মধ্যে আছে, সংবিধানে দেওয়ার দরকার হচ্ছে না, এখতিয়ারের মধ্যে আছে, উনি কিন্তু অফার করেছেন। আপনি খেয়াল করে দেন, তার মানে এটা জাহির থেকে বোঝা যাচ্ছে যে উনি যতটুকু সম্ভব সংবিধানের মধ্যে থেকে যতটুকু এখনই বাস্তবায়ন করা সম্ভব সেটাতে উনি অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছেন। সো আমরা তো এই আশা করতেই পারি যে হ্যাঁ ইনশাল্লাহ আজকে যদি কোর্ট বলেও আচ্ছা ঠিক আছে অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন এটা আমার ডিরেকশনটা এই, তো আমরা তো 2/3 মেজরিটিতে এসেছি এবং আমরা 2/3 মেজরিটি থাকলেও 300 জনই কিন্তু আমরা অন্তত জুলাই সনদের ব্যাপারে তো উই আর পজিটিভ, তাই না? আমরা সবাই এখানে স্বাক্ষর করারই সবাই এখানে পার্লামেন্টে আসছি, তো এরা তো আমরা সবাই মিলে ওই জায়গাগুলো সঠিক করে নিব। এখনও তো অধিবেশন বসেই নেই ভাই। আমি এই জন্য বারবার বলছি যে যেহেতু আলামতটা স্পষ্ট, জাহিরের মধ্যে এসছে যে না উনি এগুলোর মধ্যে যেগুলো এখতিয়ারে আছেন সেগুলো এক্সারসাইজ করছেন অলরেডি, তো উনি সামনেগুলো করবেন ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ, সংবিধানের ভিতরে এনেই করবো ইনশাআল্লাহ। আপনি মনে করছেন যে কোনো কনফিউশন নেই না, বিএনপি মানে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে মানে উইথ রেসপেক্ট টু নোট অফ ডিসেন্টকে কনসিডারেশনে রেখে যেটা যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই করবে ইনশাআল্লাহ। না আমরা সেটাই আশা করতে চাই যে তারা জুলাই সন্দেহ আছে না, সন্দেহটা হচ্ছে যদি ধরেন কোর্ট একটা রুলিং দিয়ে দিল যে এটা অবৈধ, তাহলে তো আর আপনি করতে পারবেন না, মানে এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা তখন সরকারের উপর চলে আসবে। আগেই ধরে নিচ্ছেন কোর্ট অবৈধ বলবে যে না, এই সংবিধানে ইনক্লুড হলে আবার আপিল করতে পারবেন। এই যে জিনিসটা এখন মানে আপনি কোর্টে নিয়ে যাচ্ছেন, মানে কোর্টকে এঙ্গেজ করতেছেন, যে জিনিসটা আসলে এখন কোর্টের জিনিস না, এই জিনিসটা রাজনৈতিক ঐক্যমত্যের ব্যাপার, রাজনৈতিকভাবে সমাধান করার ব্যাপার। এটাকে কোর্টে নেয়াই হচ্ছে তো একটা বদমতলবে, এই মতলবটাই তো খারাপ, এই মতলবটাই হচ্ছে যে এখানে একটা বিতর্ক তৈরি করা। এবং তৃতীয় পক্ষ নিচে বারবার বুঝাতে চাচ্ছেন যে কোর্টে বিএনপি নিয়েছে কি আসছে না, এখন এখানে ধরেন এই যে কয়জন যারা ইয়েতে শুনানিতে অংশগ্রহণ করেছেন এর মধ্যে বিএনপি সমর্থক আইনজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এখন যদি সেটা বিএনপি না হয়, ভাইয়ের কথা যদি ট্রু হয়, আমি যে বলি যে বিএনপি আইনজীবীরা করেন না এবং তারা সেখানে নাই, তৃতীয় কোনো ব্যক্তি করেছে, তাহলে বিএনপির এই জায়গা থেকে স্পষ্ট করা উচিত যে যারা রিট করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমরা সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণভোট নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, গণভোট বৈধ কি অবৈধ এই নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, এটা বিএনপির দিক থেকে ক্লিয়ার করা উচিত। আমরা সংসদ অধিবেশন বসা পর্যন্ত বিএনপির কার্যক্রম শুরু করার আগ পর্যন্ত কেন আমরা আগাম এক ধরনের সিদ্ধান্তে আসি? মানে আপনি কেন ওই সিদ্ধান্তে আমি আসছি না, আমার কথা হচ্ছে যে ওই সিদ্ধান্তে আসছি না এবং বিএনপির প্রতি আমি আস্থাও রাখতে চাই, আমি বিএনপির প্রতি আপনি আস্থা রাখতে চান, আবার আস্থা রাখতে চান না, মানে আমি আস্থা রাখতে চাই বিএনপির প্রতি। তাহলেই তাকে একটা মানে সে এটার বিপক্ষে চলে গেল, মানে কোর্টে যাইতে পারবে না কেন? এই জিনিসটা কোর্টে যাইতে পারবে না, যে কোনো কিছু নিয়ে কোর্টে যাইতে পারে, কিন্তু যেই জিনিসটা কোর্টের জিনিস না, এটা একটা রাজনৈতিক জিনিস, আমরা রাজনৈতিকভাবে এটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা করে সমাধান করেছি। এখন এই জিনিসটা সমাধান পুরোটা কি হয় মানে হয়নি তো, গণভোট অবৈধ বলা এই ব্যাপারে আমাদের কোনো মানে গণভোটকে অবৈধ বলতে হবে এরকম কোনো কনফিউশন আমাদের কারোর মধ্যে নাই। বিএনপিও তো নির্বাচন অংশগ্রহণ করেছে, গণভোটে হাই পক্ষে বলছে না যে এটা গণভোট অবৈধ, না মানে আমি বলছি যে রিটগুলা হচ্ছে সেটা যদি হয়, যদি কোর্ট থেকে ধরেন এরকম কথা বললো, তা যারা এখন এই কোর্টে রিটগুলা করছে যে গণভোট বা এই সংবিধান সংস্কার নিয়ে, তারা তো একটা বদমতলবে যাচ্ছে যে কোর্ট থেকে তারা একটা রুলিং যদি এই পক্ষে নিয়ে আসে, কোর্ট তো ভাই দ্বীপের মধ্যে না, কোর্ট তো বাংলাদেশের জনগণের অভিপ্রায়টা জানে যে কি হচ্ছে। যদি কোর্ট সেটা অভিপ্রায় অনুযায়ী সমাধান দেয় তাহলে তো ভালো, কিন্তু কোর্ট তো সাধারণত অভিপ্রায়ের ভিত্তিতে কোর্ট সমাধান দিবে না, কোর্ট তো সমাধান দিবে তার যে আইন কানুন আছে সেটার ভিত্তিতে, মানে তার কাছে যে সংবিধান আছে সেটার ভিত্তিতে। এখন সেই সংবিধানটাই তো আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এখন সেখানেই যদি কোর্টের পক্ষ থেকে, যেমন শেখ হাসিনা কিন্তু এই এক্সকিউজগুলো দিত যে কোর্ট বলে ফেলছে এখন তো আমি কিছু করতে পারবো না, তো এই এক্সকিউজের পথে আমরা কেন হাঁটছি, এখানে বিএনপিপন্থী আইনজীবীরা কেন যাচ্ছেন, এইটা একটা মানুষের মনে তো সন্দেহ তৈরি হচ্ছে। উনি অবশ্যই একটা কথা বারবার বলেছেন, আমি ওই পথে যেতে চাচ্ছিলাম না। এটা হয়েছে কি যে ধরেন আমরা অনেক গুপ্ত সংগঠন আছে যারা ধরেন বিভিন্ন দলের সাথে বিভিন্ন ভাষায় গুপ্ত হিসাবে থাকে, অনেকে কিছু কিছু স্ল্যাং ওয়ার্ডও ইউজ করে এই গুপ্ত কথা বলতে গিয়ে। তো এখন ধরেন আসলে কে কোন চিন্তা ভাবনা ভেতরে রেখে বাইরে কি আছে এটা তো বলা মুশকিল। এই জন্য যে কোনো কিছুর সাথেই যে ধরেন একটা অমুক সংগঠনের সাথে আছেন,
Right. তাই ভাই- আমি ভাই- ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না যে সেই ভাই গুপ্ত যদি মনে সংগঠনে করেন, ভাই আমি যদি বলছি মনে সেরকমও করেন যে জি, জি, আইনজীবীরা জি, জি। এখন কোর্টে মানে রিট কাউকে- করেছেন, ভাই জি। যদি সন্দেহ হয় যে এরা আসলে বিএনপিকে ডিফেম করার চেষ্টা করতেছেন, বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছেন, এরা হয়তো গুপ্তভাবে অন্য কোনো দলের পারপাস সার্ভ করতেছে, তাহলে তো বিএনপির উচিত প্রথম দিনে বহিষ্কার করে দেয়া দেখে যে এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, না, কারণ আসলে এরা আমাদের ডিফেম করতেছে, আমরা সন্দেহ করতেছি এরা বিএনপির স্ট্যান্ডের বাইরে গিয়ে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য। বহিষ্কার বা পুরস্কার না, বিষয়টা হলো কি কেউ কোর্টে গেলেই আমি তাকে না না ট্যাগিং করব। না না আপনি এই যদি জিনিসটা না, আসলে আপনি যে একটা- বললেন যে তারা হয়তো গুপ্ত হয়ে অন্য কোনো দলের এজেন্ডাও বাস্তবায়ন করে থাকতে পারে, তার মানে তো না, 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 উনি আমি সেটা বলিনি। সেটা মিন করিনি উনি। সেটা না, বলিনি। মানে আমি কেউ- বলেছি- আপনি তো বললেন যে আমি গুপ্তভাবে বলেছি যে কেউ একজন অন্য- যাওয়ার সাথে সাথে তার যে অ্যাসোসিয়েশন, না, ভাই তো অ্যাসোসিয়েশনের ভাই- সাথে মিল করে যে একটা না ভাই গুপ্ত tagging কথা করে বলছেন ফেলা, যে এই সে হয়তো জিনিসটার ব্যাপারে। অ্যাসোসিয়েশনটা আছে বিএনপির সাথে, কিন্তু হয়তো গুপ্তভাবে অন্য না, কোনো according দলের to your purpose। statement, না, আমি আপনি বলিনি যে বললেন আমি বিএনপির সাথে না না আছে আপনি বা বললেন যে নেই, কেউ বিষয়টা তো এইভাবে গুপ্ত বলিনি। থাকে, কেউ তো মানে না, এই যে যে আইনজীবীরা কোর্টে গেছে তারা বেশ প্রমিনেন্ট পরিচিত, তাদেরকে গুপ্ত বলার সুযোগ আছে না, বলে আমার যদি মনে- যদি মনেও হয় যে তারা বিএনপির সাথে কানেক্টেড, কিন্তু আসলে তারা বিএনপি না, আসল বিএনপি না, তারা গুপ্তভাবে অন্য কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করে বা তাদের স্বার্থ এজেন্ডা বাস্তবায়ন করে, তার মানে তো বিএনপি এরা যদি হয়, তাহলে এরা যদি বিএনপিকে ডিফেম করার চেষ্টা করে, তাহলে তো বিএনপি এটা বুঝতে পারলে সাথে সাথে এদেরকে ডিজোন করা উচিত যে এরা তো আমাদের ক্ষতি করতেছে, কারণ আমরা সংস্কারের এখন পক্ষে, বিএনপি এরা সংস্কারের বিপক্ষে কথা বলতেছে। মনেই করতেছে না যে এটা এটার সাথে যে আদালতে একজন যেতেই পারে, কিন্তু যে কেউ রাইট তার রাইট। বিএনপি তাকে কেন প্রথম- না করবে? ভাই, না না না, এটা যে আমরা বলছি, আমরা আশা এটা রাখতে বলছি- চাই, আমরা প্রথম- শিবির ভাই আমরা আশা রাখতে চাই যে definitely, এই সংসদ না, একটা আমি কার্যকর ওনার- সংসদ হবে এবং এই ওনার আমাদের যে কথার পরিপ্রেক্ষিতে আমি জুলাই যেটা যে বলতে আমরা যে চেয়েছি- বড় আন্দোলন হলো, সেই আন্দোলনে যে আত্মাহুতি দিল মানুষের, তাদের রক্তের সাথে কোনো দলই বেইমানি করবে না। করবে না। আমরা এই Exactly, আশা করে রাখতে ওনার পারি। কথা Exactly, এগেইনস্ট আমি প্রথম exactly. বলতে চাইছি কেউ কোর্টে গেলেই সেটা একটা ট্যাগিং হবে না, তা কোর্টে সে যাইতেই পারে, গেলেই যদি আমি মনে করি এটার পক্ষে বা বিপক্ষে গেছে, এটা একটা ফ্যাসিজমের জন্ম আচ্ছা, দেয়। থ্যাংক ইউ দ্বিতীয়ত- জি, জি, জি। শামীম কায়সার লিংকন এবং সিব্বির আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে এই সময়। শুভরাত্রি।